জানুয়ারির আগেও একবার উঠেছিল। আর আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে মানে নির্বাচনকেই মূল দাবি মনে করা, এবং এখন আপনারা যেরকম কথা শুনছি শাহাদাত হোসেন সেলিমের, তাতে মনে হচ্ছে যে আপনারা এখন সরে গিয়ে একটা নির্বাচন দেবেন, নির্বাচনে হয়তো বিএনপি জিতবে এরকম, বা আওয়ামী লীগও জিততে পারে, শাহাদাত হোসেন সেলিম এরকম বলছেন, তাহলেই দেশে শান্তি আসবে। দেখুন, আসলে আমরা কখনোই বলিনি বাংলাদেশে নির্বাচন হবে না, অবশ্যই নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনের তো একটা নির্দিষ্ট সময় আছে। এখন ওনারা যেটা বলছেন যে একটা মধ্যবর্তী নির্বাচন চাই, কেন? আমি তো বাংলাদেশের হাটে বাজারে রাস্তাঘাটে এবং আমি মাঝে মধ্যে বাসেও চড়ি, আর আমি ঢাকা চট্টগ্রাম ট্রেনে যাতায়াত করি, আমি তো কোনো মানুষের মুখে শুনি নাই যে একটা মধ্যবর্তী নির্বাচন দরকার, না হয় দেশ বাঁচবে না। আরেকটি বিষয় হচ্ছে আপনার এই যে কথাটা আগে বলা হচ্ছিল যে বেগম জিয়ার এই কর্মসূচি এবং গণতন্ত্র কথা বলা যাবে না, গণতন্ত্র আজ অবরুদ্ধ। দেখুন, বেগম জিয়ার অবরোধের কর্মসূচিটার দিকে তাকালেই আমাদের কাছে একেবারে দিবালোকের মতো স্পষ্ট হবে যে এটা আসলেই কোনো আন্দোলনের বিষয় নয়, এটা সেরফ একটা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা। কারণ উনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানেও বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন। ওনার মাথায় নাই যে শুক্রবারে বিশ্ব ইজতেমা মানেটা কি? বিশ্ব ইজতেমা হচ্ছে দুনিয়ার ইতিহাসে পবিত্র হজের পরে মুসলমানদের সবচেয়ে বড় সমাবেশ। এই বিষয়টা নিয়ে শাহাদাত হোসেন সেলিম কিন্তু বলেছেন যে বিশ্ব ইজতেমা কিভাবে হবে সেটার দায়িত্ব সরকারের। আগামীকালকেও আমাদের সমাবেশটা করতে মানে ওনারা ওনাদের দরকার এই যে কথাটা বলা হচ্ছে যে আজকে 2014 সালে বিনিয়োগ কমা হয়েছে, আসলে শুধু বিনিয়োগ কমানো না, বাংলাদেশটাকেই পেছনের দিকে ঠেলে দেওয়ার জন্যই এই আন্দোলন নামে সন্ত্রাস এবং নৈরাজ্য। আর বলছেন গণতন্ত্র নাই, অবরুদ্ধ। যদি কথা বলার অধিকার না থাকে, কালকে কি করে একজন ফেরারি আসামি বিএনপির সিনিয়র পার্সন খালেদা জিয়ার পুত্রের লাইভ টেলিকাস্ট বক্তৃতা করা হলো? এটা কি গণতন্ত্রের নমুনা নয়? এটা কি কথা বলা নয়? আজকে 5 তারিখে সারা বাংলাদেশে ঢাকা ছাড়া কিভাবে ওরা সমাবেশ করলো? হ্যাঁ, আমরা যে কথাটা বারবার বলছি যে মঞ্জুর ইসলাম একটি চমৎকার কথা বলেছেন, 1.5 লক্ষ পুলিশ রয়েছে 16 কোটি মানুষের জন্য। এই ফাঁকে 2-1টি ঘটনা যে ঘটছে না তা না। এখন আপনারা বলছেন আমরা অবরুদ্ধ করে রেখেছি। দেখুন, আমরা অবরুদ্ধ কি করলাম? বিএনপির অফিসে আপনার যে এই লাইভ টেলিকাস্ট সম্পর্কে একটি অভিযোগ অবশ্য বেগম খালেদা জিয়া করেছেন, তবে যখন তিনি করেছেন তখন আবার আমি বাড়িতে সেই টেলিভিশন দেখছিলাম, তিনি বলছিলেন যে এই কারণে ইটিভি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে শিমুল বিশ্বাসও এই অভিযোগ করেছেন। সেরকম পরিকল্পনা কি ভাবছে সরকার? না, আমাদের ওইরকম কোনো পরিকল্পনা নেই। দেখুন, এই যে আমার কাছে যে আমি ফেসবুকের পুরনো একটা ছবি জনকণ্ঠে প্রকাশিত হয়েছিল, এখানে লেখা আছে আওয়ামী লীগ অফিসে ঢুকে পুলিশের তাণ্ডব। তাহলে বর্তমান সরকার যদি গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখে তাহলে ওইটা কি হবে? দেখুন, সরকার যখন জানতে পারলেন, আমি একটা জিনিস খুব বিনয়ের সাথে জানতে চাই, সরকার যখন জানতে পারলেন রিজভী আহমেদ অসুস্থ এবং তিনি ওনার দলীয় কার্যালয়ে বসে স্যালাইন নিচ্ছেন, কত অমানবিক, তাকে কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়নি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমনটি সহমর্মিতার নজির কি আছে যে পুলিশ ওখানে ওনাকে নিয়ে এসে অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্টের জন্য ভর্তি করিয়েছেন? এখন দেখুন, আসলে বিষয় যেটা হয়েছে যে সালিশ মানি তালগাছটা আমার এই জায়গাটায় থাকলে হবে না। আমার কথা ঠিক আছে। ধন্যবাদ আমিনুল ইসলাম, ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম, ধন্যবাদ আমিনুল ইসলাম। আপনাকে আমার মনে পড়ে গেল অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কালকে এসেছিলেন, তিনি বলেছেন আমাদের পুলিশ যদি এমন হতো যে রাস্তাঘাট থেকে অসুস্থ লোকদেরকে তুলে নিয়ে বড় বড় হাসপাতালে নিয়ে যাচ্ছে। একটা বিরতি ৭১ জার্নালে।